বলতে দ্বিধা নেই, এটা লজ্জারও বিষয় নয়। আমি টাকার জন্য অভিনয় করি, আর আমার একজন সহ অভিনেতা আছে মোশাররফ করিম, উনি অভিনয় করে টাকা নেন। আসলে আমাদের বাংলাদেশে হয় কি, মানে অনেকগুলো কালচারাল টেরোরিস্ট গ্রুপ আছে। এই গ্রুপগুলো হয়েছে কি জেনারেশন পর জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। যেটা না পলিটিক্যাল টেরোরিস্টরা করেছে তার চেয়েও দ্বিগুণ বেশি এই কালচারাল টেরোরিস্ট গ্রুপগুলো করেছে, এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো করেছে। আমার বলতে এক ফোঁটাও দ্বিধা নেই এখানে। আমাদের অভিনয় জগতে আমি মনে করি যে শিল্পী খুব কঠিন শিল্পী হওয়া। অভিনেতা হতে পারে, মোশাররফ করিম অভিনেতা, আমি তাকে শিল্পী হিসাবে শনাক্ত করতে চাই না। যেমন আমার তিনজন অগ্রজ আছেন এই মিডিয়া জগতে কাজ করেন। একজন হলো রাইসুল ইসলাম আসাদ, আরেকজন হলো আফজাল হোসেন, আরেকজন হলো হুমায়ুন ফরিদি। এখন এই তিনজনের ভিতরে আমি একজনকে শিল্পী বলবো আর দুজনকে বলবো যে মোটা দাগের অভিনেতা। এখানে আমি একটা মানে প্রফেসর ক্যারেক্টারে অভিনয় করছি, এসে আমি কাউকে চিনি না, মানে এক ঝাঁক নতুন শিল্পী এসে ঠিক আছে কাছে এসে দাঁড়িয়েছে। অবশ্যই এটাই স্বাভাবিক, কারণ এখন নতুন জেনারেশনের এই সময়ের যুগ। আমরা তো এখন পাস হয়ে গেছি, এখন যারা প্রেজেন্টে আছে তাদের উপরেই আমাদের ভরসা। এখন তারাই এই পথটাকে যতদূর পারে দূরে নিয়ে যেতে পারবে হয়তো। আর এখন আসলে হয়েছে কি, আমি অনেক দিনই এই কাজ থেকে বেরোতে ছিলাম। এর একটিমাত্র কারণ বোধহয় একটাই, মানে কাজ করে আমি ঠিক আনন্দ পাচ্ছিলাম না। ঠিক আছে, আনন্দ পাচ্ছিলাম না বলতে বোঝাচ্ছি যে আমাদের গ্রামের একটা চিত্রের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে ওই খ্যারের বাছুর দিয়ে আপনার গায়ের দুধ বানাতো। ঠিক আছে, তো বাছুরটা তো মারা গেছে, তো খ্যার দিয়ে বাছুরটা বানিয়েছে, দামি দামি বাছুর। তো গরুটা তখন তাকে লেহন করছে আর আরেক দিক থেকে সে দুধ বানাচ্ছে। মানে আমার অবস্থাটা ঠিক ওরকমই হয়েছে যে আমি একটা খ্যারের বাছুরের মতো কাজ করছি, আমি একটা জ্যান্ত বাছুরের মতো লাভ দিতে পারছি না। এসব কারণেই বোধহয় আমি একটু দূরে সরে গেছি। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাচ্ছি যে আসলে আমি ঠিক অভিনয়ের লোক নই বলতে বুঝেছি যে অভিনয়ে আমার প্যাশন ছিল না। আমার প্যাশনটা হলো লিটারেচার, লেখাজোখা আমার অভ্যাস। আর আমি এখানে এসেছি আসলে বলতে দ্বিধা নেই, এটা লজ্জারও বিষয় নয়। আমি টাকার জন্য অভিনয় করি, আর আমার একজন সহ অভিনেতা আছে মোশাররফ করিম, যার সাথে আমি সবচেয়ে বেশি অভিনয় করেছি আপনাদের চোখে হয়তো পড়বে। উনি অভিনয় করে টাকা নেন, আর আমি টাকার জন্য অভিনয় করি। এখানে কোথায় একটা গ্যাপ থেকে গেছে। তা নাহলে দুজনে আমরা অসংখ্য কাজ করেছি, এবং ওই সমস্ত কাজের কিছুটা বার্তা হয়তো আপনারা পেয়েছেন বা পেয়ে থাকবেন। আর এখনকার কাজগুলো যে আমি দেখি না তা না, এখনকার নাটক। আরেকটা কথা আমি বলতে চাই যে নাটক এই শব্দটি আমি এখানে বলতে চাই না, কারণ ক্যামেরায় কখনো নাটক হয় না। নাটক এই শব্দটা আমরা ব্যবহার করে আমরা আরও পিছিয়ে পড়েছি এই জায়গা থেকে, কারণ এটা আসলে সিনেমা। ক্যামেরায় যেহেতু এটা কাজ হয়, এটাকে টোটালটাই, এটা প্রামাণ্যচিত্র হোক, এটা ডকুমেন্টারি হোক, এটা তথ্যচিত্র হোক, যে নামে আমি তাকে উপাধি দিই না কেন, এগুলো সব কিছুই সিনেমা। আর নাটক তো হয় মঞ্চে, স্টেজে। কিন্তু টেলিভিশনে যে ওরা দেয় যে ধারাবাহিক নাটক এই শব্দটা আসলে ঠিক না। এটা হতে পারতো যে একটি টেলিভিশন চিত্র। নামের ক্ষেত্রে এটা দিয়েছে যারা মঞ্চে কাজ করতো একসময়, আমাদের প্রবীণ আমাদের অগ্রজ শিল্পীরা যারা, তারা আসলে হয়েছে কি, যখন আমরা ভালো নাটক দেখেছি তখন কিন্তু বাংলাদেশে সেরকম মঞ্চ ছিল না, সেরকম থিয়েটার ছিল না। যখন ভালো মঞ্চ আসলো, যন্ত্রপাতি আসলো, থিয়েটার নতুন নতুন করে দেওয়া হলো, কিন্তু তারপরে আমরা নাটক পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ ওখানে যাদের থাকার কথা ছিল তারা সব মিডিয়াতে চলে আসছে। কারণ মিডিয়াতে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক, এটা তো আপনারা সবাই জানেন। যার ফলে মঞ্চটা এখন একটু ফাঁকা হয়ে গেছে। মঞ্চটা কী বলে, এক পর্যায়ে আমার কাছে মনে হয় যে মঞ্চ বলে একটা জিনিস আছে, এটা বোধহয় থাকবে না আর। তো একটা বড় ধরনের কাজ করেছে বাংলাদেশের মঞ্চ, সেটা হলো যে কিছু বিদেশি নাটকের সাথে আমাদের পরিচয় ঘটিয়ে দিয়েছে। আর বাকি বাংলাদেশের যে নাটক, যে আমি দাবি করতে পারবো যেটা বাংলাদেশের নাটক, সেরকম উল্লেখযোগ্য কোনো নাটক আমার চোখে পড়েনি। এই জায়গাটা পারেননি বলতে বুঝেছি যে আসলে আমাদের বাংলাদেশে হয় কি, মানে অনেকগুলো কালচারাল টেরোরিস্ট গ্রুপ আছে। এই গ্রুপগুলো হয়েছে কি জেনারেশন পর জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। যেটা না পলিটিক্যাল টেরোরিস্টরা করেছে তার চেয়েও দ্বিগুণ বেশি এই কালচারাল টেরোরিস্ট গ্রুপগুলো করেছে, এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো করেছে। আমার বলতে এক ফোঁটাও দ্বিধা নেই এখানে। যে আমরা এখন যা দেখছি, আসলে ওরা শুধু আমাদেরকে দেখাচ্ছে আর শোনাচ্ছে। আমাদেরকে শুধু ওরা দেখাবে আর শোনাবে। মানে আমাদের মগজে যে একটা মানে বিকিরণ আছে, একটা কিরণ করবে, একটা আন্দোলিত করবে, ওই জায়গাগুলো ওরা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। যার ফলে বোধহয় ওখান থেকে আমরা একটু সরে এসেছি, এবং আমাদের
মানে যা আমরা পেতে চাই সেটা পাচ্ছি না। খুবই কম কথাবার্তা যে হয় না তা না, নাটকও সংখ্যাও কমে গেছে, ওসব করি না। ভাল লাগছে যে আমার একজন মানে সহ অভিনেতা মানে বাংলাদেশকে চুটিয়ে কাজ করছে, অভিনয় করছে এবং প্রশংসা পাচ্ছে, দর্শকের ভক্তদের অনেক ভালোবাসা পাচ্ছে। তো এটা তো শুধু মোশাররফ করিমের একার একটা বিষয় নয়, মানে মোশাররফ করিমকে সম্মান জানানো মানেই শিল্পীকে সম্মান জানানো। সেই অর্থে আমিও অনেকটা গর্বিতই বটে। আসলে এখানে একটা ব্যাপার কাজ করছে, যেমন আমাদের একটা সংগঠন আছে অভিনয় শিল্পী সংঘ। আমি এটা নিয়ে ওদের সাথে আলোচনা করেছিলাম একজনের সাথে যে এই নামটা তো বোধহয় ঠিক হয়নি, কারণ এই নামটা বোধহয় হওয়া উচিত ছিল অভিনেতা অভিনেত্রী সংঘ। শিল্পী কেন? কারণ এখানে শিল্পী শব্দটা কিন্তু আমরা অনেক জায়গায় বিস্তৃতভাবে পাই, যেমন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বা পেন্টিং যে ছবি আঁকে সে শিল্পী, অভিনয় শিল্পী। শিল্পী শব্দটা সব শাখাতেই আছে। আমাদের অভিনয় জগতে আমি মনে করি যে শিল্পী খুব কঠিন শিল্পী হওয়া। অভিনেতা হতে পারে, মোশাররফ করিম অভিনেতা, আমি তাকে শিল্পী হিসাবে শনাক্ত করতে চাই না। যেমন আমার 3 জন অগ্রজ আছেন এই মিডিয়া জগতে কাজ করেন। একজন হলো রাইসুল ইসলাম আসাদ, আরেকজন হলো আফজাল হোসেন, আরেকজন হলো হুমায়ুন ফরিদি। এখন এই 3 জনের ভিতরে আমি একজনকে শিল্পী বলবো আর 2 জনকে বলবো যে মোটা দাগের অভিনেতা। কে সে একজন শিল্পী? সে হলো হুমায়ুন ফরিদি। পার্থক্যগুলো এইভাবে দেখতে হবে। অনেক ফারাক আছে, অনেক ফারাক আছে। আলাদা করা হয় একজন অভিনেতা তার বহু স্তর পার হয়ে যেয়ে সে শিল্পী হয়। তাহলে ওইসব স্তরগুলো এরা আসলে ঠিক পার হতে পারেনি, যার ফলে আমি ব্যক্তিগতভাবে শিল্পী বলতে ওদেরকে আমি একটু মানে আমার দ্বিধাবোধ করি। যখন মিডিয়াটা শুরু হলো তখন তো মিডিয়াটা আসেনি, তখন তো মঞ্চের ভিতরেই আমরা মানে কাজ করতাম বলতে আসলে আমি মঞ্চের ভিতরে ছিলাম না কখনোই, কিন্তু আবার মঞ্চের লোকও ছিলাম, নেপথ্যে ছিলাম আর কি। যখন দেখলাম যে আসলে বাঁচার জন্য তো টাকা দরকার, কারণ মঞ্চ তো টাকা দিচ্ছে না, তখন আর মিডিয়াতে ঝাঁপিয়ে পড়লাম যে বাঁচতে তো হবে, আগে তো নিজে বাঁচবো তারপরে কাজ করবো। এটা আপনার মঞ্চে থেকে কাজ করার ফলে মঞ্চে যে সেরকম আমি কাজ করেছি তাও না, কিন্তু 10 বছর পর। না, আমি শিল্পী নই। না, বিষয়টা হয়েছে যে এখন যে সমস্ত কাজগুলো হচ্ছে এই কাজগুলো তো প্রথমেই আমি এগুলো বলছি যে আসলে মানে ওই যে চোখে দেখাবেন আর কানে শোনাবেন, মগজের কোনো জায়গা এখানে নেই, চিন্তাভাবনার কোনো কাজ নেই। আর মিডিয়া আসলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। মিডিয়াই কখনো দায়িত্ব নেবে না যে সে তার মানুষের মানে কি বলে এটাকে সুকুমার বৃত্তির প্রকাশ ঘটাবে, এটা মিডিয়ার দায়িত্ব না। মিডিয়াতে যারা কাজ করে এটা তাদের দায়িত্ব। তারা যদি এই কাজটা করতে পারে তাহলে আজকে আমরা যে জায়গায় আছি এখান থেকে আরও বেটার একটা জায়গায় যেতে পারবো। আর অতীতের কথা যেটা বললেন সেটা তো পাস্ট হয়ে গেছে, এখন প্রেজেন্ট, আমাকে প্রেজেন্টে থাকতে হচ্ছে, কারণ একটা সময় এটাও অতীত হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অতীতে যদি মানে প্রেজেন্টে যদি কাজ ভালো হয়ে থাকে তাহলে তার পরবর্তী যে প্রেজেন্টটা আসবে সে এটাকে উদাহরণ দিবে যে ওই কাজগুলো ভালো ছিল।